The Haunted Show. আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন দ্য হন্টেড শো। আমি পিয়াল। আলহামদুলিল্লাহ, সপ্তাহেলি বিশেষ দিনটিতে আবারও আপনাদের সামনে হাজির হলাম কিছু অমীমাংসিত সত্য ও বিভীষিকাময় ঘটনা নিয়ে। গত সপ্তাহে আমরা উত্তরবঙ্গ থেকে একটা ইমেল পেলাম। প্রেরক নিজের নাম গোপন রেখেছেন, তবে তিনি যেখান থেকে লিখলেন সেই ঠিকানাটা তিনি দিয়েছেন জেলা দিনাজপুর, উপজেলা পীরগঞ্জ, ইউনিয়ন ভোগনগর, গ্রাম কাজীপাড়া। সেখানকার এক যুবক তার বাড়ির এমন এক ঘটনা বর্ণনা করল যা শোনার পর আমার নিজেরও শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি বলেছেন একটা পুরনো ফোন নাকি মাটির নিচ থেকে বেজে চলত। চলুন সরাসরি শুনে আসি সেই ভয়ানক গল্পটা তার হয়ে আমার নিজের কণ্ঠে। পিয়াল ভাই, ভালো আছেন? আমাকে অনেকে বলেছে আপনার এই শোতে নাকি অদ্ভুত সব ঘটনার সমাধান মেলে। আজ আমি আপনাকে যে ঘটনাটি বলবো সেটি আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর বিভীষিকাময় অধ্যায়। এটি দিনাজপুর থেকে 40 কিলোমিটার দূরে আমাদের গ্রামের বাড়ির ঘটনা। গত বছর শীতকালে আমি গ্রামের বাড়িতে গেলাম। পুরনো বাড়ি। আমি সাধারণত রাতে চুপচাপ বসে বই পড়ি। সেদিন গভীর রাতে হঠাৎ মাটির নিচ থেকে একটা শব্দ আমার কানে আসলো। একদম স্পষ্ট শব্দ, একটা পুরনো নোকিয়া ফোনের রিংটোন। বিশ্বাস করেন ভাই, প্রথমে ভাবলাম ভুল শুনছি, কিন্তু কান খাড়া করলাম। শব্দটা আসছে আমার ঘরের মেঝে ভেদ করে, যেন কেউ মাটির অনেক গভীরে সেই নোকিয়া ফোনটা রেখে দিল আর সেটা বেজেই চলল। পরের রাতেও ঠিক একই সময়ে রাত 2:30টার দিকে সেই রিংটোন শুরু হলো। টিং টিরিং শব্দে আমার বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। আমি উঠে দাঁড়ালাম, ঘরের মেঝেতে কান পাতলাম। শব্দটা স্পষ্ট আসছে ঠিক আমার বিছানার নিচের মাটির থেকে। এবার আর নিজেকে বোঝাতে পারলাম না যে এটা স্বপ্ন। ব্যাপারটা নিয়ে পরদিন আমি গ্রামের সবচেয়ে বয়স্ক লোক মকবুল চাচার কাছে গেলাম। চাচা আমার কথা শুনে চোখ বড় বড় করে তাকালো, তার মুখে ভয়ে স্পষ্ট হলো। মকবুল চাচা আমাকে বলল, বাবা, তোর বাড়িতে একটা অমীমাংসিত কবর আছে। ওটা নাকি প্রায় 60 বছর আগে এক ইংরেজ সাহেবের কবর, যিনি রহস্যজনকভাবে মারা গেছেন। আমরা ভয়ে মাটি চাপা দিয়ে রেখেছিলাম, কিন্তু এখন আবার কি? কথাটা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তিনি আরও বললেন, কবরটার ঠিক উপরেই একটা অদ্ভুত কাঠ গোলাপ গাছ জন্মালো। সেই গাছে ফুল ফোটে না। আমি ফিরে এসে বাড়ির পেছনের অংশে সেই জায়গাটা খুঁজে বের করলাম। একটা বিশাল কাঠের মতো দেখতে, শক্ত ডালপালা ছড়ানো, ফুলহীন কাঠ গোলাপ গাছ। আমি সেই গাছের গোড়ায় কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। পেয়াল ভাই, প্রায় 3 হাত গভীর খুঁড়লাম। মাটি খুঁড়তে খুঁড়তে একটা পচা ঠান্ডা গন্ধ বেরোলো। এরপর কোদালের ঘা লাগলো একটা পাথরের মতো শক্ত কিছুর গায়ে। সরিয়ে দেখি সেখানে একটা ভাঙা কাঠের ঢাকনা সরাতেই এক ফালি সুড়ঙ্গ পথ আমার সামনে উন্মুক্ত হলো। সুড়ঙ্গের ভেতর থেকে সেই শব্দটা আরও তীক্ষ্ণ, আরও জোরালো শোনা গেল। টিং টিরিং টিং টিরিং। আমি একটা পুরনো টর্চ নিলাম আর ভেতরে নামলাম। ভেতরে স্যাঁতস্যাঁতে, বাতাস চলাচল করল না, শ্বাস নিতে কষ্ট হলো। প্রায় 10 ফুট নিচে নেমে একটা ছোট কক্ষ পেলাম। কক্ষটা কোনো মানুষের থাকার জায়গা নয়। সেখানে ভাঙাচোরা কিছু জিনিসপত্র আর পাশে পড়ে থাকা একটা কঙ্কাল আমার চোখে পড়ল। কঙ্কালটার পরনে সেই ব্রিটিশ আমলের পোশাকের কিছু অংশ।
আর সেই কঙ্কালের ঠিক পাশে হাতে ধরা অবস্থায় পড়ে আছে সেই পুরনো নোকিয়া ফোনটা। রিংটোন তখনও বাজল। আমার হাত কাঁপল, তবুও আমি কৌতূহল দমন করতে পারলাম না। ফোনটা ধরলাম, স্ক্রিনে দেখলাম কোনো নম্বর থেকে ইনকামিং কল আসলো না। তবুও রিংটোন বাজলো আর ফোনটার ডিসপ্লেতে শুধু একটা শব্দ ফুটে উঠল, আনসার। পিয়াল ভাই, এই সময়ে আমার মনে এক অদ্ভুত সাহস আসলো। হয়তো সেই ইংরেজ সাহেব 60 বছর ধরে চেষ্টা করছে কারো সাথে যোগাযোগ করতে। আমি ফোনটার সবুজ বটনটা ছুঁয়ে দিলাম। ফোনটা ধরার সঙ্গে সঙ্গে রিংটোন থেমে গেল। কক্ষের ভেতর এক জমাট নীরবতা নেমে আসলো। আমি শ্বাস নিতে ভুলে গেলাম। ফোন কানের কাছে ধরলাম। প্রথমে শুধু শাহ শাহ শব্দ, তারপর একটা দুর্বল ক্ষীণ কণ্ঠের ফিসফিসানি আমার কানে আসলো। কণ্ঠটি যেন বহু দূর থেকে আসছে, মাটির অনেক গভীর থেকে। কণ্ঠটি ভাঙা বাংলায় বলল, আমার কথা শোনো। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু হাঁপাতে লাগলাম। কণ্ঠটি আবার বলল, আমাকে মুক্ত করো, গাছটা। এরপর আর কোনো শব্দ হলো না। ফোনটা আমার হাত থেকে মাটির উপর পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে সুড়ঙ্গ মাটি ধসে পড়ার শব্দ পেলাম। আমি প্রায় পাগলের মতো দৌড়ে ওপরের দিকে উঠে আসলাম। শেষ মুহূর্তে সুড়ঙ্গ পথটা মাটি আর পাথরের নিচে চাপা পড়ল। আমি হাঁপাতে হাঁপাতে বাইরে এলাম। তখন আমার শরীরে এক ফোঁটা শক্তি ছিল না। পরদিন সকালে আমি আর দেরি করলাম না। একটা ভাড়া করা লোক দিয়ে সেই কাঠগোলাপ গাছটা শিকড় সহ উপড়ে ফেললাম। গাছটা উপড়ানোর পর আমার ঘরের মেঝেতে আর কখনোই সেই মাটির নিচ থেকে আসা ফোনের শব্দ শোনা গেল না। তবে একটা জিনিস এখনো আমাকে ভাবায়। আমি যখন গাছটা উপড়ে ফেললাম, তখন সেই লোকটা আমাকে বলল, স্যার, এই গাছের শিকড়গুলো এত শক্ত, এত গভীর, মনে হচ্ছিল যেন মাটির নিচে কাউকে জড়িয়ে ধরে রাখছে। পিয়াল ভাই, আমার মনে হয় সেই ইংরেজ সাহেব 60 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে আমাকে ফোন করছিল, সেই কাঠগোলাপ গাছের শিকড়ে বাঁধা অবস্থায়। সে মুক্তি চেয়েছিল, কিন্তু সে মুক্তি পাওয়ার পর কি করল? কিন্তু একটা প্রশ্ন, নোকিয়া তো বেশি দিন হয়নি, প্রায় 30 বছর ধরে আছে, কিন্তু 60 বছর আগে তার হাতে ফোনটা কিভাবে গেল? এতগুলো বছর ধরে ব্যাটারি শেষ না হয়ে বেজেই চলল। এর উত্তর আমি আজও খুঁজে পেলাম না। বাহ, কি ভয়ঙ্কর, কি অদ্ভুত এই ঘটনাটি প্রিয় শ্রোতা। ভাবুন তো, মাটির গভীরে কঙ্কালের হাতে ধরা একটি ফোন, যা 60 বছর ধরে বাজছে আর মুক্তি পাওয়ার জন্য ভাঙা বাংলায় কথা বলছে। এই ইমেলটি পাঠানোর জন্য দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সেই ভাইটিকে আমাদের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। আমরা সত্যিই জানি না বিজ্ঞান বা সাধারণ যুক্তি দিয়ে এই রহস্যের ব্যাখ্যা করা যায় কিনা, তবে এটা নিঃসন্দেহে আত্মার মুক্তি আর এক অজানা শক্তির আহ্বান ছিল। আপনার জীবনে যদি এমন কোনো অদ্ভুত ঘটনা ঘটে, তবে দেরি না করে আমাদের ইমেল করুন। আমাদের ইমেল desh.deshantor22@gmail.com। আজকের রাতটা আপনাদের ভয়ের হোক, রহস্যের হোক, তবে সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। চলে যাচ্ছি পরের ঘটনায়। The Haunted Show. প্রিয় শ্রোতা, এর পরের যে ঘটনা সেটা পাঠিয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, বগুড়ার মানুষ। বেশ গুছিয়ে ঘটনা পাঠিয়েছেন। শুরু করছি এবার দ্বিতীয় ঘটনা দিয়ে।
উত্তরবঙ্গের বগুড়া জেলার শেওড়াতলা গ্রাম। গ্রামের মাঝখানে রহমত মণ্ডলের বিশাল যে আটচালা বাড়িটা দাঁড়িয়ে, সে যেন ক্ষমতার প্রতীক। সেই বাড়িটাকে ঘিরে গ্রামের মানুষ এক অদ্ভুত শান্তি অনুভব করে। তবে সেই শান্তি স্থায়ী হল না। 70 রহমত মণ্ডল তখন বৈঠকখানায় বসে রাতের খাবার খাচ্ছিলেন। রাতের নীরবতা হঠাৎ চিরে গেল এক বীভৎস চিৎকারে। আশেপাশের মানুষ দ্রুত ছুটে এলো। তারা দেখল রহমত মণ্ডল মাটিতে লুটিয়ে পড়েছেন। তার চোখ দুটো ওল্টানো, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ডাক্তার এসে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করল। সবাই বলল হৃদরোগে তার জীবন গেল। কিন্তু রহমতের পুরনো শত্রু আক্কাস মুন্সি যে দূরে দাঁড়িয়ে দেখল, সে শীতল চোখে সব লক্ষ্য করল। সে ফিসফিস করে বলল, হৃদরোগ নয়, কারো করা কুফরি এই কাজ করল। রহমত মণ্ডলের একমাত্র পুত্র মঞ্জুর বাবার মৃত্যুর 3 দিন পর শহর থেকে গ্রামে ফিরে এলো। মঞ্জুর শহরে পড়ালেখা করা, তাই এসব কুসংস্কার সে বিশ্বাস করে না। সে বাবার পুরনো আটচালা বাড়িতে এসে উঠল। মঞ্জুর তার বাবার ব্যক্তিগত জিনিসপত্র দেখল। একটা জিনিস খুঁজে পেল না, তার বাবার প্রিয় রূপোর নস্যিদানিটা। ওটা ছিল তাদের পারিবারিক ঐতিহ্যের অংশ। মঞ্জুর তার মাকে দৌড়ে গিয়ে জানালো। মা বিস্ময় প্রকাশ করে বললেন, নস্যিদানিটা তো তোর বাবার বালিশের পাশেই দেখলাম। মঞ্জুর বুঝল কেউ একজন এটা সরিয়ে নিয়েছে। তার মনে সন্দেহের বীজ জন্মাতে শুরু করল ধীরে ধীরে। তার বাবার মৃত্যুটা হয়তো স্বাভাবিক ছিল না। প্রথম রাতে মঞ্জুর শোবার সময় জানালা বন্ধ করল। মাঝরাতে ঠান্ডা বাতাসে তার ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে দেখল জানালা খোলা, পর্দাগুলো মৃদু বাতাসে কাঁপছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত জিনিসটা দেখল, টেবিলের ওপর রাখা জলের গ্লাসটা উপুড় হয়ে পড়ে আছে, অথচ মেঝেতে এক ফোঁটা জল পড়ল না। মঞ্জুর উঠে দাঁড়ালো, মেঝেতে হাত দিল, শুকনো। এই অলৌকিক অস্বাভাবিকতা তাকে প্রথম ধাক্কা দিল। সে স্থির করল, এই বাড়িতে তার চোখের আড়ালে কিছু একটা ঘটছে। পরদিন সকালে মঞ্জুর আক্কাস মুন্সির কাছে গেল। মুন্সিকে দেখে তার পুরনো হাসিটা তার মনে পড়ল। আক্কাস মুন্সি গম্ভীর মুখে বলল, তোর বাপে আমারে অনেক জ্বালাইল, খোদা তার বিচার করছে। মঞ্জুর তার দিকে স্থির চোখে তাকালো, বলল, আপনার হাসি দেখে মনে হচ্ছে আপনি বাবার মৃত্যুর কারণ জানেন। আক্কাস মুন্সি কোনো জবাব দিল না, শুধু তাকালো। তারপর ফিসফিস করল, ফিসফিস, কুফরি কি জানিস? বাতাস দিয়ে ঢুকায় দেয়। তোর বাবার বুকটা সেই কুফরিতে পুড়ল। মঞ্জুর কঠিন গলায় প্রশ্ন করল, কে করল এই কাজ? আক্কাস মুন্সি হাসল, যে এই কুফরি করছে সে তোর আশেপাশেই ঘুরতাছে, দেখিস তুইও একদিন বুঝবি। মুন্সি এরপর তার লাঠি নিয়ে দ্রুত খোঁড়াতে খোঁড়াতে চলে গেল। মঞ্জুর বুঝল মুন্সি সরাসরি স্বীকার করল না, কিন্তু তার চোখ দেখে মনে হলো সেই কুফরির গোপন আনন্দ নিল। মঞ্জুর বাবার আটচালা বাড়ির পেছনের উঠোনে গেল। সেখানে একটা পুরনো আম গাছ ছিল। রহমত মণ্ডল নিজের হাতে সেই গাছটা লাগিয়েছিলেন, কিন্তু সেই গাছটা এখন অদ্ভুতভাবে শুকিয়ে আছে। গাছের ডালপালাগুলো যেন সাপের ফনার মতো মঞ্জুরকে ঘিরে ধরল। গাছের গুড়িতে মঞ্জুর একটা জিনিস দেখল। সেখানে 3টে নতুন পেরেক হাতুড়ি দিয়ে কেউ মেরে দিয়ে গেছে। পেরেকগুলোর চারপাশে লাল কাপড়ের সুতো জড়ানো। মঞ্জুর এই চিহ্ন দেখেই আঁতকে উঠল। এটা ছিল একজন ব্যক্তিকে ধীরে ধীরে শুকিয়ে মারার কুফরির এক জঘন্য রকম কৌশল। মঞ্জুর সাহস করে সেই 3টে পেরেক গাছ থেকে টেনে তুলে নিল।
পেরেকগুলো তুলতেই গাছটির ডালপালাগুলো জোরে কেঁপে উঠল, যেন কেউ দম আটকানো আর্তনাদ করে উঠল। মঞ্জুর পেরেকগুলো সাবধানে পকেটে রাখল। সেদিন রাতটা মঞ্জুরের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর হল। রাত গভীর, মঞ্জুর ঘুমাচ্ছিল। হঠাৎ তীব্র জ্বালায় তার ঘুম ভেঙে গেল। সে দেখল তার শরীরের উপর একটি পিঁপড়ের শাড়ি চলছে। হাজার হাজার পিঁপড়ে যেন তার ত্বক ভেদ করে প্রবেশ করতে চাইল। সে দ্রুত লাফ দিয়ে উঠে দাঁড়ালো। বিছানায় দেখল বিছানার চাদরের মাঝখানে একটা মানুষের অবয়ব পুড়ে গেল। অবয়বটা একদম তার দেহের আকৃতির, অথচ সেখানে কোনো আগুন ধরল না, শুধু কালো ছাই আর পচা গন্ধ। আহ 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 আহ! মঞ্জুর ভয়ে চিৎকার করল, দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে বাড়ির করিডোরে এলো, দেখল তার বাবার সেই হারানো রূপোর নস্যিদানিটা করিডোরের মাঝখানে ঝকমক করছে। সে নস্যিদানিটা তুলে নিল। ঢাকনা খুলতেই ভেতর থেকে একটা শুকনো রক্তমাখা চুল মঞ্জুরের হাতে লাগল। এটা যে মানুষের চুল নয় তা মঞ্জুর অনুভব করল। মঞ্জুর বুঝল কুফুরিটা কেবল তার বাবার উপর ছিল না, পুরো আটচালা বাড়িটাকেই গ্রাস করছে। মঞ্জুর এবার বুঝতে পারল কুফুরিটা আক্কাস মুন্সি সরাসরি করেনি, কিন্তু সে সব জানে। সে আবার আক্কাস মুন্সির বাড়িতে গেল। মঞ্জুর নস্যিদানিটা আক্কাস মুন্সির দিকে ছুঁড়ে মারল, বলল, এইটা আপনার কুফুরির শেষ চিহ্ন। বাবার নস্যিদানিটা আপনি কেন চুরি করলেন? আক্কাস মুন্সি ভয় পেল, তার শরীর কাঁপল। সে বলল, আমি শুধু তারে ভয় দেখাইছিলাম বাবা, কুফুরি করি নাই। মঞ্জুর দেখল আক্কাস মুন্সির ঘরের দেয়ালের একপাশে পুরনো তেল মাখা একটা কাগজ ঝুলছে। সেই কাগজে জটিল সব আরবি ফার্সি অক্ষর, তার নিচে একটা মানুষের আবছা ছবি আঁকা। এই চিত্রটা মঞ্জুরের বাবার মতোই দেখতে। আক্কাস মুন্সি তখন হাউমাউ করে কেঁদে উঠল। সে বলল, আমি সেই কুফুরি করি নাই, কিন্তু আমি জানি কে করছে। রহমতের নিজের ভাইপো করিম এ কাজ করছে। ও সম্পত্তির লোভে তোর বাবারে মারছে, আর আমি তাকে ভয় দেখাতে এইটা টাঙাইছিলাম। আক্কাস মুন্সি আরও বলল, করিম কুফুরি করার জন্য রহমতের আটচালা বাড়ির মূল খুঁটির নিচে একটা জীবন্ত মুরগিকে বেঁধে পুঁতে দিয়েছিল। সেই মুরগিটা মাটির নিচে পচে যাচ্ছে, আর যত পচছে বাড়ির বাসিন্দাদের জীবন শক্তি তত কমছে। মঞ্জুর এবার সব বুঝল। তার বাবার মৃত্যু হৃদরোগ ছিল না, ছিল ধীরবতীর কুফরি। বাবার মুখে যে কালো ধোঁয়া প্রবেশ করেছিল সেটা মুরগির সাথে সংযুক্ত। মঞ্জুর সময় নষ্ট করল না। সে তার বাবার ভাইপো করিমের খোঁজে গেল। করিম দেখতে সহজ সরল চেহারার, তাকে দেখে কেউ সন্দেহ করতে পারে না। কিন্তু মঞ্জুর যখন করিমকে ধরল, তখন করিমের চোখে এক ভয়ঙ্কর হিংস্রতা দেখল। মঞ্জুর বলল, তুই আটচালার মূল খুঁটির নিচে কি পুঁতেছিস? করিম হাসল, আমার সম্পত্তি, আমার অধিকার। মঞ্জুর দ্রুত গ্রামে ফিরে আসলো। রাত তখন ঘোর অন্ধকার, আকাশে চাঁদ ছিল না। সে আটচালা বাড়ির মাঝের মূল খুঁটিটা খুঁজে বের করল। সে একটি শাবল দিয়ে মাটি খোঁড়া শুরু করল। তার মনে হলো মাটির নিচে থেকে কিছু একটা তার হাত ধরে টানছে। প্রায় 5 ফুট খোঁড়ার পর তার শাবল নরম কিছুতে লাগল। সে শাবলটা সরালো, টর্চের আলো ফেলে দেখল একটা পচনশীল জীবন্ত মুরগি একটি সুতোর সঙ্গে খুঁটির সাথে বাঁধা। মুরগিটা তখনও সামান্য শ্বাস নিচ্ছিল, কিন্তু তার শরীর পচে গেল। এর দুর্গন্ধ এত জঘন্য ছিল যে মঞ্জুর বমি করল। মুহূর্তের মধ্যে কুফরির চূড়ান্ত শক্তি যেন মুক্তি পেল। পুরো আটচালা বাড়িটা কেঁপে উঠল। মঞ্জুরের মনে হল
মাটির নিচের সেই পচনশীল আত্মাটা এখন তার উপর আক্রমণ করল। সে দেখল ঘরের খুঁটিগুলো ফাটতে লাগল। মঞ্জুর দ্রুত মুরগিটাকে সুতো থেকে মুক্ত করল এবং মুরগিটা তার জীবনের শেষ শক্তি দিয়ে মাটির উপরে ছুটে গেল। মুরগিটা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে করিম আটচালা বাড়ির দরজায় এসে দাঁড়ালো। তার চোখে লাল আভা। সে উন্মত্তের মতো মঞ্জুরকে লক্ষ্য করে চিৎকার করল। করিম বলল, তুই আমার অধিকার কেড়ে নিলি। কিন্তু মঞ্জুর তখন মাটির গর্ত থেকে এক মুঠো মাটির ঢেলা করিমের চোখে ছড়ে মারল। কুফরির জাদুতে বিশ্বাসী করিম তার চোখে মাটি লাগা মাত্রই যেন শক্তি হারালো। সে মাটিতে লুটিয়ে পড়ল। তার মুখ থেকে কালো ধোঁয়া বের হলো, ঠিক যেমন রহমত মণ্ডলের মুখ থেকে বের হলো। করিমের শরীর নিস্তেজ হলো। পরদিন সকালে গ্রামের লোক দেখল করিম মারা গেল। ডাক্তাররা বলল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেল। কিন্তু মঞ্জুর আর গ্রামের মানুষ বুঝল এটা ছিল কুফরির শেষ আঘাত, যা কুফরি করা ব্যক্তির দিকেই ফিরে গেল। মঞ্জুর আটচালা বাড়িটা ছেড়ে শহরে চলে গেল। সেই আটচালা বাড়িটা পরে আর কেউ কিনল না। গ্রামের মানুষ বলল এখনও নাকি পূর্ণিমার রাতের সেই বাড়ির মূল খুঁটির কাছ থেকে জীবন্ত মুরগির ক্ষীণ শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যায়। অভিশাপ হয়তো চলে গেল, কিন্তু সেই আটচালা বাড়িটা চিরকালের জন্য কুফরির কালো ছাপ নিয়ে দাঁড়িয়ে রইল। On the Haunted Show. বাহ, আমিনুল ইসলাম ভাই বেশ সুন্দর এক ঘটনা পাঠিয়েছেন, ধন্যবাদ। মোটামুটি আমরা শোয়ের অর্ধেক পার করে ফেলেছি। এবারের ঘটনাটি এসেছে কানাডা থেকে। তার এই ঘটনা একটি পরিত্যক্ত চার্চ ঘিরে। তিনি নাম প্রকাশে অনিচ্ছুক দিয়ে ঘটনা পাঠিয়েছেন। চলুন শুনে আসি তার হয়ে আমার কণ্ঠে। প্রিয় পিয়াল ভাই, আমার এই ঘটনাটি সিলেক্ট করার জন্য ধন্যবাদ। কোনো রাগধাক না রেখেই শুরু করছি ঘটনা। উত্তর আমেরিকার এই প্রেরির দেশ কানাডার অটোয়া শহর থেকে বেশ কিছুটা দূরে গ্রামীণ পরিবেশে সেন্ট জুড নামে এক পরিত্যক্ত চার্চ দাঁড়িয়েছিল। চার্চের বয়স প্রায় 300 বছর। চার্চের পুরানো পাথরের দেওয়ালগুলো দেখলে মনে হবে তারা যেন শতবর্ষের শীতের ইতিহাস বুকে চেপে রেখেছে। 70 ফাদার ডেভিস গত 50 বছর ধরেই চার্চের রক্ষণাবেক্ষণ করছেন। গ্রামের মানুষজন চার্চটিকে এড়িয়ে চলল। শীতকালে চার্চের নীরবতা আরও গভীর হয়ে গেল। ফাদার ডেভিস একাই চার্চের পেছনের ছোট কোয়ার্টারে থাকেন। তার চুল সাদা, কিন্তু চোখের দৃষ্টি তীব্র। তিনি জানেন চার্চটি কেবল পরিত্যক্ত নয়, এটি একটি গোপন রহস্যের ওপর দাঁড়িয়ে আছে। চার্চের মূল বেদির নিচে একটি রুদ্ধ দরজা আছে। সেই দরজাটি ছিল চার্চের সবচেয়ে বড় গোপনীয়তা রক্ষক। ডেভিস সেই দরজাটি তার জীবন দিয়ে রক্ষা করেছেন এতদিন। সেদিন ফেব্রুয়ারি মাসের এক হিমশীতল রাত। বাইরে বরফ পড়েছে। চার্চের ভেতরে অদ্ভুত নিস্তব্ধতা। ডেভিস তার ছোট প্রার্থনা কক্ষে বসে বাইবেল পড়ছিলেন। হঠাৎ তার হাতের বাইবেলটি কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে মেঝের পাথরের স্ল্যাবগুলো কাঁপল, যেন মাটির নিচে কিছু একটা বিরাট শক্তি নিয়ে জেগে উঠল। কম্পন থামল। ডেভিস তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তিনি দ্রুত প্রার্থনা কক্ষে থেকে মূল বেদিঘরের দিকে হেঁটে গেলেন। তিনি দরজার কাছে পৌঁছালেন। তিনি দেখলেন বেদির ঠিক ওপরে টাঙানো যিশুর ক্রুশটি হঠাৎ ছিঁড়ে মেঝেতে পড়ে গেল।
মেঝেতে পড়তেই ক্রুশটি দু টুকরো হলো। ডেভিসের বুক ধড়ফড় করে উঠল। ডেভিস বেদির কাছে গেলেন। তিনি দেখলেন বেদির নিচে যে রুদ্ধ দরজাটি ছিল তার চারপাশে ফাটল দেখা দিয়েছে। ফাটলগুলো থেকে এক ধরনের অ্যামোনিয়ার মতো তীব্র পচা গন্ধ বের হলো। ডেভিস সেই গন্ধ চিনে নিলেন। এই গন্ধ ছিল অশুভ শক্তির জাগরণের। তিনি বুঝলেন সেই প্রাচীন শক্তিটা জাগছে। বহু বছর ধরে ডেভিস এই দিনের প্রতীক্ষা করছিলেন। তিনি দেখলেন নীরবতা ভেঙে গেছে। তিনি তার আলমারি থেকে একটি পুরনো মরচে পড়া চাবি নিলেন। চাবিটি তিনি সেই রুদ্ধ দরজার কাছে নিলেন। তিনি দরজা স্পর্শ করলেন। দরজা স্পর্শ করা মাত্রই তার হাতে তীব্র জ্বালা করল, যেন কোনো শীতল আগুন তার ত্বক পুড়িয়ে দিল। ডেভিস হাত সরিয়ে নিলেন। সেই মুহূর্তে চার্চের মূল হল ঘরের ওপরে থাকা বারান্দা থেকে একটি অদৃষ্ট সত্তা হাসি দিল। হাসিটা ছিল শুকনো, তীক্ষ্ণ এবং বহু মানুষের কণ্ঠস্বর মিশ্রিত। ডেভিস সেই হাসি শুনলেন। সেই হাসি চার্চের পাথরের দেওয়ালে প্রতিধ্বনি তৈরি করল। ডেভিস বুঝলেন সেই ডেমন তার অস্তিত্ব এইমাত্র ঘোষণা করল। ডেভিস সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসলেন। তিনি দ্রুত ল্যাটিন ভাষায় প্রার্থনা করলেন। তিনি তার গলার ক্রসটি ধরে ঈশ্বরের সাহায্য চাইলেন। তার গায়ের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই শক্তি তার একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি তার জীবন এই চার্চের জন্য উৎসর্গ করলেন, কিন্তু এই শক্তি তার অতীত অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেল। ডেভিস কাঁপতে কাঁপতে তার ছোট কোয়ার্টারে ফিরে এলেন। তার দুর্বল স্বাস্থ্য তাকে দ্রুত হতাশ করল। তিনি জানেন তার একার লড়াই করার মতো শক্তি নেই। তিনি তার পকেটে থাকা একটি পুরনো জীর্ণ নোট বই বের করলেন। বইটি বহু বছর ধরে তার কাছে ছিল। তিনি নোট বইটির পাতা উল্টালেন। নোট বইয়ের এক জায়গায় তিনি একটি নাম দেখলেন। নামটা ছিল ডক্টর হাসান আব্বাস। নামটির পাশে আরবি অক্ষরে কিছু মন্তব্য লেখা ছিল। ডেভিস জানেন এই চার্চের ইতিহাসের সাথে এই মুসলিম সেন্টার প্রধানের নামটাও যুক্ত। ৩০০ বছর আগে চার্চ প্রতিষ্ঠার সময়কার পাণ্ডুলিপিতে তার পূর্বপুরুষদের নামও ছিল। ডেভিস বুঝলেন এই চার্চ কেবল খ্রিস্টান ধর্মের কেন্দ্র নয়। এই রুদ্ধ দরজার পেছনের শক্তিটা দুটি মহান বিশ্বাসের যৌথ শক্তির সাথে মোকাবিলা করার জন্য প্রস্তুত। ডেভিস দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন সমাজের চোখে এই সিদ্ধান্ত অদ্ভুত মনে হবে। একজন খ্রিস্টান পাদ্রী এক মুসলিম ধর্মগুরুর কাছে ডেমন তাড়ানোর জন্য সাহায্য চাইলেন, এই ঘটনা কেউ বিশ্বাস করবে না। কিন্তু ডেভিস নিরুপায় হলেন। এই মুহূর্তে তার কাছে চার্চ রক্ষা করাই প্রধান কাজ হল। ডেভিস তার ছোট রেডিও ফোনটি নিলেন। তিনি অটোয়ার ইসলামিক কালচারাল সেন্টার OICC এর নম্বর ডায়াল করলেন। কয়েকবার রিং হবার পর একজন ভারী কণ্ঠস্বর ফোন ধরল। হ্যালো, OICC-তে স্বাগতম। আমি ফাদার ডেভিস বলছি, সেন্ট জুড চার্চ থেকে। আমি ডক্টর হাসান আব্বাসের সঙ্গে কথা বলতে চাই। এটা খুব জরুরি। অপর প্রান্তের লোকটি প্রথমে নীরব হল, তারপর জিজ্ঞেস করল, ডেভিস সাহেব, আপনি কিভাবে আমাদের নম্বর পেলেন? এটা জরুরি নয়। ডক্টর আব্বাস কোথায়? আমি একা, আর এখানে একটা বিপদ হয়েছে। লোকটি তাকে অপেক্ষা করতে বলল। কিছুক্ষণের মধ্যেই ফোনের অপর প্রান্তে এক শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বর শোনা গেল। আমি হাসান আব্বাস বলছি। ফাদার ডেভিস, আপনার চার্চ তো বহু বছর ধরে বন্ধ। কি বিপদ হয়েছে? আপনি ঠিকঠাক আছেন তো? ভালো না হাসান, একদম ভালো না।
সেই শক্তিটা জেগে উঠেছে। তুমি জানো আমি কি বলছি। তুমি জানো রুদ্ধ দরজার নিচে কি আছে। আমার সময় শেষ, আমি দুর্বল হয়ে গেছি। তুমি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করবে না। হাসান আব্বাস কিছুক্ষণ নীরবতা পালন করলেন। ডেভিস ফোনের অপর প্রান্তে হাসানের গভীর শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনলেন। আমি হাসান আব্বাস বলছি। ফাদার ডেভিস, আপনার চার্চ তো বহু বছর ধরে বন্ধ। কি বিপদ হয়েছে? আপনি ঠিকঠাক আছেন তো? ভালো না হাসান, একদম ভালো না। সেই শক্তিটা জেগে উঠেছে। তুমি জানো আমি কি বলছি? তুমি জানো রুদ্ধ দরজার নিচে কি আছে? আমার সময় শেষ, আমি দুর্বল হয়ে গেছি। তুমি ছাড়া আর কেউ আমাকে সাহায্য করবে না। হাসান আব্বাস কিছুক্ষণ নীরবতা পালন করলেন। ডেভিস ফোনের অপর প্রান্তে হাসানের গভীর শ্বাসপ্রশ্বাসের শব্দ শুনলেন। ফাদার ডেভিস, আমি বিশ্বাস করি না। এটা আপনার মনের দুর্বলতা হতে পারে। সেই সব পুরনো গল্প। এটা গল্প নয়। তুমি কি চাও আমি প্রমাণ দিই? তুমি যদি আজ রাতে না আসো, তাহলে এই চার্চে এমন কিছু ঘটবে যা শুধু এই চার্চ নয়, পুরো শহরকে গ্রাস করবে। তোমার পাণ্ডুলিপিটা মনে করো, 300 বছরের পুরনো সেই চুক্তি। ডেভিস কথাটা শেষ করলেন। হাসান দীর্ঘশ্বাস ফেললেন। ঠিক আছে ফাদার ডেভিস, আমি আপনাকে বিশ্বাস করলাম। হয়তো এটা আমার কর্তব্য হলো। আমি এখনই রওনা হচ্ছি। কিন্তু আমি কোনো বানোয়াট অলৌকিক জিনিসে বিশ্বাস করি না। আমি আসছি কারণ আপনি সাহায্য চাইছেন। ডেভিস স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি জানেন তিনি সঠিক সিদ্ধান্ত নিলেন। তিনি ফোন রাখলেন। তিনি তার পুরনো নোট বইটা আবার খুললেন। তিনি দেখলেন এই চার্চের ইতিহাসের সাথে যে দুটি বিশ্বাসের জটিল সমীকরণ জড়িয়ে আছে তা আজ প্রমাণ হবে। তিনি অপেক্ষা করলেন। চার্চের হিম শীতল নীরবতা যেন তার দিকে তাকিয়ে রয়েছে, আর সেই রুদ্ধ দরজা থেকে আসা অ্যামোনিয়ার গন্ধ চার্চের বাতাসকে ভারী করল। তিনি তার জীবনের শেষ লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করলেন। রাত তখন প্রায় 3টে ছুল। বরফের শীতলতা চার্চের পাথর ভেদ করল। ফাদার ডেভিস চার্চের দরজার কাছে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। বেশ কিছুক্ষণ পর বরফের চাদর ভেদ করে একটি ধূসর রঙের সেডান গাড়ি চার্চের প্রবেশপথে এসে দাঁড়ালো। গাড়ি থেকে ডক্টর হাসান আব্বাস নেমে এলেন। তার পরনে ছিল সাধারণ শীতের পোশাক, মাথায় টুপি। তার চোখে ছিল সতর্কতা এবং স্পষ্ট অবিশ্বাস। হাসান দ্রুত পা ফেলে ডেভিসের দিকে এগিয়ে গেলেন। ডেভিস তাকে দেখে উষ্ণ অভ্যর্থনা জানালেন, যদিও তার মুখমণ্ডলে ছিল তীব্র উৎকণ্ঠা। ফাদার ডেভিস, এত রাতে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি মানসিক চাপে আছেন। মানসিক চাপ নয় হাসান, এটা অস্তিত্বের চাপ। তুমি ভেতরে এসো। আমি চাই তুমি তোমার নিজের চোখ দিয়ে দেখো। হাসান চার্চের ভেতরে প্রবেশ করলেন। তার প্রথম পর্যবেক্ষণ ছিল চার্চের অস্বাভাবিক শীতলতা। ঘরের তাপমাত্রা বাইরের তাপমাত্রার চেয়েও যেন কম লাগলো। তিনি চার্চের মেঝেতে পড়ে থাকা ভাঙা ক্রুশটির দিকে তাকালেন। তারপর তিনি বেদির দিকে এগিয়ে গেলেন। হাসান বেদির নিচে রুদ্ধ দরজাটি দেখলেন। দরজাটিকে ঘিরে পাথরে যে নতুন ফাটলগুলো দেখা দিল তা তার নজর এড়ালো না। তিনি ফাটলের কাছ থেকে আসা অ্যামোনিয়ার মতো গন্ধটা নিলেন। তার যুক্তিবাদী মনে প্রশ্ন এলো, ফাদার ডেভিস, এই গন্ধ কিসের? আর এই ফাটলগুলো তো নতুন। আপনি কি কোনো কনস্ট্রাকশন কাজ করাচ্ছিলেন? আমি কোনো কাজ করাইনি। এই ফাটলগুলো গতকাল রাতে হয়েছে, যখন সেই শক্তিটা জেগেছিল। ডেভিসের কণ্ঠে ছিল দৃঢ় প্রত্যয়, যা হাসানকে কিছুটা ভাবালো। ডেভিস তাকে তার ছোট প্রার্থনা কক্ষে নিয়ে গেলেন। সেখানে টেবিলের ওপর একটি পুরনো বাঁধাই করা ল্যাটিন পাণ্ডুলিপি রাখা ছিল। পাণ্ডুলিপিটি ছিল হলুদ, জীর্ণ, যার পাতাগুলো স্পর্শ করলেই ভেঙে যাওয়ার ভয় হলো। ডেভিস বললেন,
তুমি শহরের মানুষ, যুক্তি দিয়ে বিচার করো। আমি এই চার্চের ইতিহাস নিয়ে গবেষণা করলাম। এই পাণ্ডুলিপিটা আমার পূর্বপুরুষরা আমাকে দিল। তুমি এটা পড়ো, তারপর তোমার সিদ্ধান্ত নাও। হাসান আব্বাস পাণ্ডুলিপিটি নিলেন। তার চোখ দ্রুত ল্যাটিন অক্ষরগুলো পড়তে শুরু করল। পাণ্ডুলিপিটি ছিল ৩০০ বছর আগের চার্চ নির্মাণের দলিল। হাসান পড়লেন যে চার্চটি যে জমিতে তৈরি হয়েছিল সেখানে মাটির নিচে এক প্রাচীন মন্দ আত্মার বসতি ছিল। চার্চের নির্মাতারা সেই মন্দ আত্মাকে অপসারণ করতে পারলেন না। সেই সময়কার পাদ্রী এবং তার সহযোগী স্থানীয় একজন আদিবাসী ধর্মীয় নেতা মিলে সিদ্ধান্ত নিলেন শক্তিটাকে মুক্ত না করে তাকে রুদ্ধ করা হবে। তারা চার্চের বেদির নিচে একটি রুদ্ধ দরজা তৈরি করল, যার নিচে সেই ডেমনিক সত্তাটিকে আটকে দিয়েছিল। কিন্তু চুক্তির শর্ত ছিল ভয়াবহ। পাণ্ডুলিপির পাতায় লেখা ছিল, চার্চের শান্তি বজায় রাখার জন্য সেই সত্তাকে প্রতি বছর একটি প্রতীকী নিবেদন করতে হতো। যখন সেই নিবেদন বন্ধ হলো, তখন সেই ডেমন তার শক্তি সঞ্চয় করল। পাণ্ডুলিপির শেষে হাসান একটি নাম দেখলেন, জাকিয়া, যা ছিল সেই ডেমনিক সত্তার প্রাচীন নাম। হাসান পাণ্ডুলিপিটি পড়া শেষ করলেন। তার মুখ সাদা হয়ে গেল। তার যুক্তিবাদী মন এই প্রাচীন লোককথাকে অস্বীকার করল না। তিনি বুঝলেন এটা শুধু খ্রিস্টান লোকবিশ্বাস নয়, এটা ছিল এই ভূমির প্রাচীন ইতিহাস। তিনি ডেভিসের দিকে তাকালেন, বললেন, এটা এক ধরনের প্রাচীন বন্ধন ছিল। এই দলিল প্রমাণ করে আপনার পূর্বপুরুষরা সেই শক্তিকে হত্যা করেননি, কেবল দমিয়ে রেখেছিলেন। আর সেই রুদ্ধ দরজাটিই ছিল সেই চুক্তির শিলমোহর। ঠিক বলেছ। আর সেই শিলমোহর এখন এতদিন পর ভাঙল, আমার রক্ত পড়ল। ডেভিস তখন হাসানকে তার হাতে জ্বলন্ত দাগটা দেখালেন। হাসান সেই দাগ দেখলেন। দাগটা দেখে মনে হলো কোনো ধারালো নখ যেন চামড়া পুড়িয়ে দিয়েছে। হাসান বিশ্বাস করলেন। তিনি বুঝলেন এই চার্চের রহস্য শুধু ক্রস বা বাইবেলে শেষ হয় না। তার মনের সমস্ত সন্দেহ দূর হলো। তিনি তখন ডেভিসের দিকে তাকালেন। ঠিক সেই মুহূর্তে চার্চের ভেতরের অন্ধকার থেকে একটি শব্দ ভেসে এলো। সে যেন কোনো মানুষের কণ্ঠ নয়, বরং একটি অগধীর বহুস্বর মিশ্রিত হাসি। হাসিটা অত্যন্ত শীতল, যেন বহু শতাব্দীর ঠান্ডা বাতাস ভয়ের সাথে মিশে হাসল। হাসিটা এলো সরাসরি তাদের দুজনকে লক্ষ্য করে। চার্চের ভেতর হঠাৎ সমস্ত আলো নিভে গেল। তারা সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেলেন। একটি ঠান্ডা বাতাস তাদের পাশ দিয়ে তীব্র গতিতে চলে গেল। বাতাসটা এতটাই ঠান্ডা ছিল যে তাদের হাড়ের ভেতরেও কাঁপন ধরল। অন্ধকারে একটি বিকৃত ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কণ্ঠস্বরটি ডেভিসকে লক্ষ্য করে বলল, বুড়ো পাদ্রী, তুমি তোমার বন্ধুকে ডাকলে তাহলে? তুমি ভুলে গেলে তোমাদের দুজনের রক্তই আমাকে তৃপ্তি দেয়। তোমার দুর্বলতা আমাকে মুক্তি দিয়েছে। এবার আমি তোমার বন্ধুকে তার বিশ্বাসের জন্য চ্যালেঞ্জ করলাম। ডেমন তার অস্তিত্ব প্রকাশ করল, কিন্তু তার রূপ দেখালো না। ডেমন সরাসরি ডেভিসকে চ্যালেঞ্জ করল। ডেভিস আতঙ্কিত হলেন। তিনি বুঝলেন তার দুর্বলতা চার্চের জন্য আরও বিপদ ডেকে আনল। হাসান আব্বাস নীরব রইলেন। তারপর তিনি পকেটে থাকা একটি ছোট্ট টর্চ বের করলেন। তিনি টর্চের আলো জ্বেলে চার্চের চারপাশ দেখলেন। তিনি ডেভিসের পাশে এসে দাঁড়ালেন। তিনি ডেভিসকে বললেন, ফাদার ডেভিস, আমি প্রথমে অবিশ্বাস করছিলাম, কিন্তু এখন আমি দেখলাম এই শক্তি ধর্ম চেনে না, এটা শুধু আধ্যাত্মিক শক্তি চেনে। আমি আপনাকে সাহায্য করার অঙ্গীকার করলাম। যদিও আমার কাছে ডেমন তাড়ানোর বিশেষ জ্ঞান নেই, কিন্তু আমার বিশ্বাস আছে ডেমন কখনো মরে না। ফাদার ডেভিস, এদের দেখলেন আপনার চোখের সামনে মরে যেতে, আপনি আপনার ধর্মের কিরে কেটে দেখাবেন মরে গেছে?
কিন্তু আমি হাসান আমার প্রিয় আল্লাহ পাকের কসম কেটে বলবো, ওরা একটা মরলে আরেকটা আসে। কান পর্যন্ত হাসি ঠেকিয়ে ইবলিস শয়তানদের রাজার কাছ থেকে মাথায় হাত ঠেকিয়ে আশীর্বাদ নিয়ে আসে। ওদের কাজ ধর্মচ্যুত করা আপনাকে, কিন্তু এই হাসানের হাতে আজ সে মারা পড়বে। আল্লাহ কসম, আল্লাহু আকবর, আমি আপনার পাশে থাকছি। হাসান আব্বাসের দৃঢ়তা ডেভিসের মনে সাহস জোগালো। তিনি বুঝলেন ঈশ্বর হয়তো তাদের দুজনকে একটি মহৎ উদ্দেশ্যের জন্য একত্রিত করেছেন। তারা এবার দুজন মিলে রুদ্ধ দরজার দিকে এগিয়ে গেলেন। সেই রাতের শীতলতা তাদের চারপাশ থেকে ঘিরে ধরল বটে, কিন্তু তাদের সম্মিলিত সংকল্পের সামনে সেই শীতলতা টিকল না। লড়াইয়ের প্রস্তুতি শুরু হলো। দ্বিতীয় পর্বের সেই ভয়ঙ্কর ঘটনার পর ফাদার ডেভিস এবং ডক্টর হাসান আব্বাস দ্রুত কাজে নেমে গেলেন। চার্চের পরিবেশ ততক্ষণে যুদ্ধের প্রস্তুতি নিল। হাসান তার সন্দেহকে দূরে ছুঁড়ে ফেললেন। তিনি বুঝলেন এটা শুধু প্রার্থনা নয়, এটা ছিল বিজ্ঞান ও বিশ্বাসের মিলিত লড়াই। ডেভিস তার পুরনো পুঁথি থেকে ল্যাটিন ভাষায় মন্ত্রের শ্লোকগুলো খুঁজে বের করলেন। হাসান তার পকেট থেকে কাগজ বের করলেন এবং সেই শ্লোকগুলোর সমান্তরালে কোরআনের আয়াতগুলো লিখলেন। তারা দুজনে চার্চের দেয়ালে সেই লিখিত মন্ত্র আর আয়াতগুলো সেঁটে দিলেন। চার্চের বাতাস যেন সেই পবিত্র শব্দগুলো ধারণ করল। হাসান তার চারপাশে হাঁটলেন। তিনি তার মনকে স্থির করলেন। তিনি অনুভব করলেন ডেমন তাকে দুর্বল করার জন্য তার মনের গোপন ভয়গুলো সামনে আনছে। হাসানের মনে তার জীবনের ব্যর্থতা, পরিবারের প্রতি তার দায়িত্ব পালনে অবহেলা, এসব চিন্তাগুলো ঢেউয়ের মতো আসতে লাগল। তিনি সঙ্গে সঙ্গে তার চোখ বন্ধ করলেন এবং মনোযোগ দিয়ে প্রার্থনা করলেন। তিনি বুঝলেন মানসিক আক্রমণ শুরু হলো। রাত গভীর হলো। ঘড়িতে তখন 12টা বাজার শব্দ হলো। সেই শব্দটি যেন চার্চের প্রতিটি কোণে প্রতিধ্বনি করল। সেই মুহূর্তেই ডেমন তার শক্তি প্রকাশ করল। চার্চের সমস্ত কাঁচের জানালাগুলো ভেঙে গেল। কাঁচের টুকরোগুলো বাতাসে ভেসে বেড়ালো, কিন্তু মাটিতে পড়ল না। কাঁচের ধারালো টুকরোগুলো সরাসরি ডেভিসকে লক্ষ্য করে উড়ে গেল। ডেভিস দ্রুত তার হাত দিয়ে মাথা বাঁচালেন। কাঁচের টুকরোগুলো তার হাতে আঘাত করল। ডেভিসের হাত থেকে রক্ত বের হলো। ডেভিস তখন ল্যাটিন ভাষায় মন্ত্র পাঠ করলেন। তার কণ্ঠস্বর কাঁপল, কিন্তু তার বিশ্বাস দৃঢ় হল। মন্ত্রের শব্দগুলো চার্চের ছাদে আঘাত করল, যেন সেই শব্দগুলো ডেমনকে আঘাত করতে লাগল। ডেমন তখন কৌশল পরিবর্তন করল। ডেমন তীব্র কণ্ঠে ডেভিসকে উদ্দেশ্য করে চিৎকার করল, তোমার শক্তি মিথ্যা, বুড়ো। তুমি তোমার ঈশ্বরের কাছে অযোগ্য। তোমার পরিবারের সেই পুরনো ভুলগুলো মনে করো। তুমি তাদের ক্ষমা করনি। তোমার রক্ত অপবিত্র। ডেমন সরাসরি ডেভিসের মানসিক আঘাতের জায়গাগুলোতে আঘাত করল। ডেভিস সেই মানসিক আঘাত সহ্য করতে পারলেন না। তার মুখমণ্ডল সাদা হয়ে গেছে। তিনি মাথা চেপে ধরলেন। ডেমন তার মনোবল ভেঙে দিতে সফল হয়েছে। ডেভিসের শরীর কাঁপছে। তার হাত থেকে পবিত্র জল ভর্তি পাত্রটি মেঝেতে পড়ে গেল। ডেমন তখন তীব্র এক শক্তি ব্যবহার করল। সেই শক্তি অদৃশ্য, কিন্তু তার আঘাত শারীরিক। ডেমন তীব্র এক ধাক্কা দিয়ে ডেভিসকে রুদ্ধ দরজার দিকে ছুঁড়ে মারল।
ডেভিস মাটিতে লুটিয়ে পড়লেন। তার কপাল দেওয়ালের পাথরের সাথে আঘাত করল। তিনি জ্ঞান হারালেন। ডেভিসের কপাল থেকে রক্ত বের হল। সেই উষ্ণ রক্ত রুদ্ধ দরজার ওপর পড়ল। রক্ত পড়া মাত্রই দরজাটির চারপাশে যে প্রাচীন সিলমোহর ছিল তা দ্রুত কালো হয়ে গেল এবং ভাঙতে শুরু করল। সিলমোহর ভেঙে যাওয়ার বিকট শব্দ চার্চের ভেতরে প্রতিধ্বনি উঠল। ডেমন তার প্রথম জয় উদযাপন করল। হাসান আব্বাস এতক্ষণ বেদির আড়ালে বসে প্রার্থনা করছিলেন। তিনি তার চোখ বন্ধ করলেন। যখন ডেভিসের চিৎকার এবং সিলমোহর ভাঙার শব্দ শুনলেন তখন তিনি বুঝলেন দেরি করা যাবে না। তিনি দ্রুত উঠে দাঁড়ালেন। হাসান তখন তার সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক শক্তি ব্যবহার করলেন। তিনি কোরআনের একটি শক্তিশালী আয়াতুল কুরসি আবৃত্তি করলেন। তার কণ্ঠস্বর শান্ত, কিন্তু তার আবৃত্তিতে আছে তীব্রতা এবং গভীর বিশ্বাস। এই আয়াতের শক্তি চার্চের বাতাসে ছড়িয়ে পড়ল। ডেমন সেই শক্তির কারণে মুহূর্তের জন্য পিছিয়ে গেল, যন্ত্রণায় চিৎকার করল। হাসান দ্রুত বুঝতে পারলেন শুধু খ্রিস্টান আধ্যাত্মিক শক্তি নয়, দুটি বিশ্বাস ব্যবস্থার মিলিত শক্তি দরকার। তিনি দ্রুত ডেভিসের দিকে দৌড়ে গেলেন। হাসান অজ্ঞান ডেভিসকে টেনে নিলেন। তিনি ডেভিসকে নিয়ে চার্চের অন্য কোণে লুকালেন। সেই কোণে একটি পুরনো কাঠের চেয়ার ছিল। তিনি ডেভিসের কপালে থাকা রক্ত মুছলেন। তিনি তখন রুদ্ধ দরজার দিকে তাকালেন। দরজাটি তখনও আংশিক ভাঙা ছিল। শয়তানের মুক্তি শুধু সময়ের অপেক্ষা হল। হাসান একা থাকলেন, কিন্তু তার সংকল্প দৃঢ় হল। তিনি পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হলেন। ডক্টর হাসান আব্বাস তার শেষ পরিকল্পনায় দৃঢ় হলেন। চার্চের ভেতর তখন ধ্বংসলীলা চলল। ডেমন উন্মত্তের মতো প্রাচীন আংটিটি খুঁজল। হাসান আংটিটি নিজের হাতের মুঠোয় নিলেন। তিনি রুদ্ধ দরজার পেছনের দেওয়াল লক্ষ্য করলেন। হাসান জানেন সময় একদম কম। তিনি দ্রুত তার হাতের মুঠো শক্ত করলেন। তিনি ডেমনকে বিভ্রান্ত করার জন্য আংটিটি তার অন্য হাতে নিলেন এবং উচ্চ স্বরে কিছু ল্যাটিন শব্দ উচ্চারণ করলেন। ডেমন সঙ্গে সঙ্গে তার দিকে মনোনিবেশ করল। ডেমন তখন হাসল, ভাবল আংটি তার হাতের মুঠোয় এলো। ডেমন আংটি ধরতে হাসানের দিকে দ্রুত ধেয়ে এলো। এই সুযোগ নিলেন হাসান। তিনি তার পকেট থেকে একটি ছোট ধারালো রৌপ্য খচিত ছুরি বের করলেন। এই ছুরিটি ছিল তার পবিত্র ধর্মীয় উপকরণ। তিনি দ্রুত রুদ্ধ দরজার কাছে গেলেন। ডেমন যখন আংটি ধরার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল, তখন হাসান তীক্ষ্ণ গতিতে ঘুরে গেলেন। তিনি আংটিটি রুদ্ধ দরজার দিকে ছুঁড়ে মারলেন না, তিনি সরাসরি রুদ্ধ দরজার পেছনের দেওয়ালের একটি নির্দিষ্ট স্থানে তার ছুরিটি ধরে মারলেন। ছুরিটি দেওয়ালে ঢোকা মাত্রই ডেমন তীব্র চিৎকার করল। সেই চিৎকার এত ভয়ঙ্কর ছিল যে চার্চের ভেতরের সমস্ত কাঁচ ফেটে গেল। ডেমন বুঝল হাসান তার দুর্বলতম স্থানটি চিহ্নিত করলেন। সেই চিৎকার বহু মানুষের সম্মিলিত আত্মার আর্তনাদের মতো। ডেমন তার শক্তি হারিয়ে রুদ্ধ দরজার নিচে প্রবেশ করল। তার শরীরটা বাতাসের মতো মিলিয়ে গেল। চার্চের ভেতর হঠাৎ শীতলতা বাড়ল, তারপর দ্রুত শান্ত হল। আলো ধীরে ধীরে ফিরে এলো। ডেমন পরাজিত হল। হাসান তার হাতে আঘাত পেয়েছেন, কিন্তু তার চোখে জয়ের দীপ্তি। তিনি দেওয়াল থেকে ছুরিটি বের করলেন। ছুরিটি বের করার সঙ্গে সঙ্গে সেই স্থানে একটি কালো ঘন তরল পদার্থ বের হলো। তারপর সেই ফাটলটা বন্ধ হয়ে গেল। ফাদার ডেভিস তখন ধীরে ধীরে চোখ খুললেন। তিনি দেখলেন হাসান তার পাশে দাঁড়িয়ে। ডেভিস তার হাত দিয়ে দেওয়ালের দিকে ইশারা করলেন। তিনি দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কি ভাবে জানলে আংটি কেন
দিলে না। হাসান মৃদু হাসলেন, বললেন, আপনার পাণ্ডুলিপিটা বলল, যেখানে ডেমন সবচেয়ে বেশি শক্তি দেখায় সেখানেই তার দুর্বলতম বিন্দু থাকে, আর আংটি ছিল শুধু মনোযোগ সরানোর জন্য। আপনার বিশ্বাস এবং আমার বিশ্বাস, এই দুই শক্তি একসাথে কাজ করল। ডেভিস স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি বুঝলেন তারা দুজন এক হয়েই পারলেন। চার্চটি তখনও বিধ্বস্ত ছিল, কিন্তু ভেতরে শান্তি ফিরে এসেছে। ভোরের আলো চার্চের ভাঙা জানালা ভেদ করে ভেতরে প্রবেশ করছে। ডেভিস ও হাসান আব্বাস চার্চ থেকে বেরিয়ে এলেন। বাইরে জোসেফ, ডেভিসের তরুণ সহকারী, তাদের জন্য অপেক্ষা করছে। জোসেফ দেখল চার্চের ভেতরের ধ্বংসলীলা। সে তাদের দিকে অবাক চোখে তাকালো। ডেভিস জোসেফকে বললেন, আমরা নিরাপদ হলাম জোসেফ। তারা চার্চ থেকে ধীরে ধীরে হেঁটে গেলেন। স্থানীয় প্রশাসন সেই চার্চটি সাময়িকভাবে বন্ধ করল। ডেভিস ও হাসান দুজনেই তাদের জীবনের সেই চরম অভিজ্ঞতা নিয়ে নিজ নিজ পথে ফিরে গেলেন। তারা আর কখনো সেই রাতের ঘটনা নিয়ে বিস্তারিত কথা বললেন না। তারা বুঝলেন আধ্যাত্মিকতার কোনো ধর্মীয় সীমারেখা থাকে না। প্রয়োজন হলে পৃথিবীর যে কোনো প্রান্তের সৎ মানুষেরা একত্রে অসত্যের মোকাবেলা করতে পারে। সেন্ট জুড চার্চের রুদ্ধ দরজাটি চিরতরে বন্ধ রইল, কিন্তু সেই রাতের ঘটনা যেন দুই ভিন্ন বিশ্বাসকে চিরদিনের জন্য এক সুতোয় বাঁধল। আর সেই পরিত্যক্ত চার্চের দেয়ালগুলো সেই ডেমনিক শক্তির পরাজয়ের গল্প নিয়ে দাঁড়িয়ে রইল। প্রিয় শ্রোতামণ্ডলী, কেমন লাগল? আমরা এভাবেই প্রতি পর্বে একটা করে বড় ঘটনা আনব। আমারও তো যাওয়ার সময় হচ্ছে। রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ। ভালো থাকবেন। টাটা।